আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 3 শুরু করতেছি। এটা মূলত গ্লোবালি বিজনেসেস কীভাবে অপারেট করে, এটা ফান্ডামেন্টাল কিছু টার্মস, লোকালি এবং ইন্টারন্যাশনালি হাউ উই কমিউনিকেট অ্যান্ড পার্টিসিপেট ইন দিস কাইন্ড অফ বিজনেসেস, এইগুলোর টার্মসগুলো শিখব। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমাদের ফিউচার অফ বিজনেস ইজ গোয়িং টু বি চেঞ্জড। হ্যাঁ, এটা আমরা একদম চ্যাপ্টার শেষের দিকে ডিসকাশন করার চেষ্টা করবো। এটার ফিউচারটা কোথায়। আচ্ছা, ইম্পোর্টিং অ্যান্ড এক্সপোর্টিং দুটো টার্ম দেখতে পাচ্ছেন। এই টার্মগুলোর ব্যাপারে আপনারা সবাই জানেন, রাইট? এখানে বিস্তারিত ব্যাখ্যা করার কিছু নেই। আমদানি রপ্তানি এটার একাডেমিক ডেফিনেশন জানানোর প্রয়োজন নেই, বরঞ্চ আপনি ফ্রি ট্রেডের কনসেপ্টগুলো পড়েন, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, পড়তে পড়তে একটু বলি যে হচ্ছে গ্লোবাল ট্রেড কেন জরুরি, এটার কিছুটা আইডিয়াস বা কনসেপ্টস আমরা হচ্ছে যখন আমাদের বাংলাদেশের ব্যবসার ইতিহাস আমরা পড়াইছিলাম, হ্যাঁ, যদিও এটা আপনার মূল কোর্সের সাথে কানেক্টেড নাই, আমি একটা অ্যাডিশনাল সাপ্লিমেন্ট হিসেবে আপনাদেরকে পড়াইছি। ওখানে আমরা দেখছি যে ওয়েন আ কান্ট্রি ইজ ট্রেডিং উইথ আদার কান্ট্রিজ, এখানে লট অফ কালচারাল এক্সচেঞ্জ হয়। যেমন আমাদের অঞ্চল থেকে যখন যাইতো, আমাদের অঞ্চল থেকে কী যাইতো, স্পাইসেস যেত, জামা কাপড় যেত, বুকস চাইতো, ইঙ্ক, পেপার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মিনারেলস, তারপর হচ্ছে জুয়েলারিস, এগুলো যেতে হয়। হ্যাঁ, পাঠিয়ে বলে দিচ্ছি। সো ওইখান থেকে যখন যাচ্ছে ট্রেড হোক, বৈদেশিক রাষ্ট্র থেকে অনেক কিছু আসতেছে না। সো এখানে একটা এক্সচেঞ্জ হচ্ছে। এই এক্সচেঞ্জের মাধ্যমে দুইটা জিনিস হচ্ছে, একটা তো আয় রোজগার তো হচ্ছে, প্লাস মাল্টি ডাইমেনশনাল আপনার হচ্ছে গিয়ে ভ্যালু এডিশন হচ্ছে। যেমন ধরেন আপনার একটা পার্টিকুলার ডিজিজের ওষুধ বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, সেই জিনিসটা আমি ধরেন শ্রীলঙ্কার সাথে ট্রেড করতে যাই, আমি পেয়ে গেলাম। আবার শ্রীলঙ্কায় হচ্ছে কি জামা কাপড়ের খুব অভাব, কিংবা শ্রীলঙ্কার মানুষ কখনো স্যান্ডেলই দেখে নেয়, আমি তাদের কাছে স্যান্ডেল ট্রেড করলাম খুব সুলভ মূল্যে, রাইট? সো এই যে মিউচুয়াল এক্সচেঞ্জ হচ্ছে, এইটার মাধ্যমে হচ্ছে কি আসলে গ্লোবাল ট্রেডের সূচনা হয়। এবং টিল দিস ডে আমরা আসলে গ্লোবাল ট্রেডের মাধ্যমে মূলত কয়েকটা কাজ করে থাকি। সেটা হচ্ছে যে যেই সব প্রোডাক্টগুলো আমাদের রাষ্ট্রে চিপলি প্রডিউস করা যায়, সেই জিনিসগুলো আমরা বাইরের দেশে সেল করার চেষ্টা করি। কোন কোন দেশে? যেই সব দেশে এই প্রোডাক্টগুলোর প্রাইস অনেক হাই। খুব সহজ এক্সাম্পল হচ্ছে আমেরিকা। এটা স্যার আপনি যে জিন্সটা পরেছেন, আমেরিকা ইজ দ্য বিগেস্ট কনজিউমার অফ ডেনিম ইন দ্য ওয়ার্ল্ড, এবং দ্য বিগেস্ট সাপ্লায়ার ইজ বাংলাদেশ। বুঝছেন চমৎকার জিনিসটা? সো দু একটা নাম বলেন যারা হচ্ছে বিগেস্ট ম্যানুফ্যাকচারার্স অফ জিন্স। ছোট কোম্পানি, বাট হ্যাঁ, মানে গ্লোবাল কনটেক্সটে বলবো, আমি বলছি বিগেস্ট। আপনারা হচ্ছে কি র্যাংলারের নাম শুনছেন? র্যাংলার জিন্স, আচ্ছা। লিভিস নাম শুনছেন? লেভিস, এটার উচ্চারণ হচ্ছে লিভাই স্ট্রস। হ্যাঁ, দুই ভাইয়ের নাম, একটা হচ্ছে লিভাই অ্যান্ড স্ট্রস, এটাকে শর্টে লিভাইস বলে। হ্যাঁ, সো লিভাইস ইজ ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ জিন্স, এবং যতগুলো ব্র্যান্ড বলে, পুলন বিয়ার, কি জানি বলেন না, এগুলোর অধিকাংশ হচ্ছে লিভাইস গ্রুপ ওন করে। র্যাংলার ওন করে, তারপর হচ্ছে আরও কিছু আছে, ব্লু ডেনিম, বেশ কিছু কোম্পানি ওরা ওন করে। আরেকটা বড় ম্যানুফ্যাকচারার হচ্ছে ইউনিক্লো। ইউনিক্লো হচ্ছে জাপানিজ একটা কোম্পানি, বাংলাদেশে ওদের অপারেশন ছিল, দোকান ছিল। বাংলাদেশে ওদের ফ্যাক্টরিগুলো আছে, বাট শোরুমগুলো বন্ধ হয়ে গেছে। তো ইউনিক্লো একটা ম্যাসিভ একটা ডেনিম ম্যানুফ্যাকচারার। হ্যাঁ, এবং এই পুরো ডেনিম মার্কেটের একটা বিগ চাঙ্ক হচ্ছে কি আমাদের অঞ্চল থেকে যায়। দুটো কারণে, একটা হচ্ছে যে আমাদের হলো অপারেশনাল কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক লো, আর আমাদের দেশে যে কটনটা পাওয়া যায় এটা হচ্ছে কি ডেনিমের জন্য উৎকৃষ্ট। আমাদের দেশ আর জাপানে যে কটন পাওয়া যায় হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি। সিমিলারলি আর দুটো প্রোডাক্ট বলেন যে যেই দুটো প্রোডাক্ট হচ্ছে কি পৃথিবীতে মানে বেস্ট কোয়ালিটি বাংলাদেশ থেকে যায়। প্রশ্নটা সহজ করে দিই, সেটা হচ্ছে কি হলো ক্লোদিংয়ের মধ্যে পড়ে দুটো আইটেম। অ্যাকচুয়ালি রাইট, টি শার্ট আর একটা বলে ফেলছেন, টি শার্ট মানে আপনি যেটা পরেছেন ওইটা, এগুলোই ওয়ার্ল্ডের হাইয়েস্ট কোয়ালিটি। হ্যাঁ, পোলো টি শার্ট। এগুলো কেন পোলো টি শার্ট বলে জানেন? কারণ পোলো যে কোম্পানিটা, হ্যাঁ, ওরা হচ্ছে কি এই ডিজাইনটা নিয়ে আসছে, এই কারণে পোলো টি শার্ট বলে আর কি।
যেমন জিপ গাড়ি নাম শুনছেন না? জিপ একটা ব্র্যান্ড, হ্যাঁ। অ্যান্ড মানে যে কোনো হার্ড টপ দেখলে, ফোর হুইল ড্রাইভ দেখলে আমরা জিপ গাড়ি বলি, বাট হচ্ছে কি জিপ একটা আমেরিকান কোম্পানি যারা হচ্ছে এই স্টাইলটা পপুলারাইজ করছে। যেমন সেডান নাম শুনছে না? সেডান হচ্ছে কি যে কারেন্ট যে ফোর হুইল ড্রাইভ যে দেখতেছেন ওটাকে পপুলারাইজ করছে, যেমন সেডান গাড়ি বলি। হোন্ডাটা নিজে একটা ম্যানুফ্যাকচারার সিমিলার। আচ্ছা আর কি বলেন ওয়ার্ল্ডের বেস্ট? শাড়ি না, শাড়ি তো ধরেন গ্লোবাল ডিমান্ড। অবশ্যই আমরা শাড়ি ভালো মানে প্রবাবলি জামদানি হচ্ছে গিয়ে মানে পৃথিবীর বেস্ট হচ্ছে আমরা মানে, বা জামদানি শাড়ি কি পুরো পৃথিবীতে পরে না তো। জ্যাকেট না, আরো সিম্পল জিনিস। শার্ট না, আন্ডারগার্মেন্টস আন্ডারগার্মেন্টস। ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ ব্র্যান্ডসগুলো বাংলাদেশ থেকে বানায় নেয়, ঠিক আছে? ক্যালভিন ক্লাইনের নাম শুনছেন না? ক্যালভিন ক্লাইন অনেক কিছু বানায়, পারফিউম আছে, জামা কাপড় আছে, জুতা আছে, জিন্স আছে, বাট ক্যালভিন ক্লাইনের সবচেয়ে হাই ডিমান্ডেড প্রোডাক্ট হচ্ছে ওদের আন্ডারগার্মেন্টস লাইন, এবং ইট ইজ 100% মেড ইন বাংলাদেশ। দেখতে প্রচুর মানে আন্ডারগার্মেন্টসের দোকানে ঢুকলেই যে শিখে থাকেই মানে। হ্যাঁ, বা কারণ আমরা প্রডিউস করতেছি এগুলো লোকালি, হ্যাঁ। তো সবই যে অরিজিনাল তাও না, আর কপিও হচ্ছে এটার, বাট হচ্ছে গিয়ে মানে ক্যালভিন ক্লাইন অনেক এক্সপেন্সিভ। তারপর হচ্ছে গিয়ে ক্যালভিন ক্লাইন হচ্ছে গিয়ে বোথ মেল অ্যান্ড ফিমেলের জন্য বানায়, বাট দের ইজ এ ব্র্যান্ড যেটা হচ্ছে কি শুধুমাত্র ফিমেলদের জন্য বানায়, হ্যাঁ। এটা হচ্ছে ডেভিড বেকহাম আছে না, ফেড ফুটবলার, তার ওয়াইফের একটা কোম্পানি আছে, এটা হচ্ছে ভিক্টোরিয়াস সিক্রেট, হ্যাঁ। এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রবাবলি ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ উইমেন্স আন্ডারগার্মেন্টস কর্পোরেট লাক্সারি কোম্পানি, ঠিক আছে? এইটার ইফ আই এম নট রং 100% ম্যানুফ্যাকচারিং হয় বাংলাদেশে, বুঝছেন? সো উই আর ভেরি প্রাউড যে আমরা এসব জিনিসপাতি করতেছি, বাট আরও ডিটার টার্গেট পাওয়া উচিত। ইউ ওয়ান্ট টু বিল্ড মিসাইলস অ্যাট সাম পয়েন্ট, মিসাইলস, প্লেনস, হ্যাঁ। এই জাঙ্গিয়া বানায় বড় লোক হতে চায় না বেশি, আচ্ছা। আচ্ছা, ফ্রি ট্রেডের কনসেপ্টটা কি? যখন হচ্ছে আপনি একটা বিদেশি রাষ্ট্রের সাথে ট্রেড করবেন, এই ট্রেড করতে যায় বিভিন্ন ট্যাক্সেশনের সূত্র আছে, ইম্পোর্ট ট্যাক্স অ্যান্ড এক্সপোর্ট ট্যাক্স, ঠিক আছে? কোনো দেশে কোনো প্রোডাক্ট ঢুকাইতে গেলে হচ্ছে বিভিন্ন ডিউটিস দিয়ে ঢুকাইতে হয়, রাইট? কিন্তু ফ্রি ট্রেড হচ্ছে এমন একটা এগ্রিমেন্ট যেটা হচ্ছে দুই দেশের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি, G2G বলে শর্টে। এই চুক্তিটার মাধ্যমে কী হয় যে ওই দেশের সকল পণ্য আপনি হচ্ছে কি বিনা শুল্কে রিসিভ করবেন, এবং আপনার যত প্রোডাক্টস আছে সেগুলো হচ্ছে বিনা শুল্কে তারা রিসিভ করবে। তার মানে কি এটার সাথে কোনো অ্যাডিশনাল ট্যাক্সের কোনো স্ট্রাকচার নেই, শুধু শিপিং কস্ট দিলেই হয়ে যাচ্ছে। এটা কেন করে? এই দুটো দেশে ডিপ্লোম্যাটিক টাইজ বাড়ানোর জন্য, এক নম্বর। দুই নম্বর হচ্ছে মেইনলি ধরেন লেটসে একটা দেশে একটা পার্টিকুলার প্রোডাক্ট ইয়ার প্রচণ্ড প্রয়োজন, লেটসে মায়ানমারের প্রচুর ওষুধের প্রয়োজন, মায়ানমারের সাথে আমাদের হচ্ছে গিয়ে যে ফ্রি ট্রেডের একটা এগ্রিমেন্ট আছে, FTA, বুঝছেন? সো এই ফ্রি ট্রেডের মাধ্যমে হলো আমরা মায়ানমারকে ওষুধ দিচ্ছি, মায়ানমার আমাদেরকে খুব একটা বেশি কিছু দেয় না, টিম্বার দেয়, তারপর মাছ দেয়, এইসব জিনিসপাতি দেয়, বা ওদের জন্য আমাদের একটা খুব এসেনশিয়াল প্রোডাক্ট আমরা রেগুলারলি পাঠাচ্ছি, বুঝছেন? স্যার যেটা কথা বললেন, বুঝছেন, ওটা বাংলাদেশে বানায় বেশি আর ইন্ডিয়াতে বানায় বেশি। তবে একটা ইন্টারেস্টিং জিনিস, এটার র মেটেরিয়াল বাংলাদেশে পাওয়া যায় না, জানেন? এগুলো হচ্ছে গিয়ে সব ফ্যাক্টরিগুলো হচ্ছে গিয়ে নোম্যান্স ল্যান্ডের। নোম্যান্স ল্যান্ড বুঝেন? সেটা না 9 থেকে কোশ্চেন যে গোল্ডেন ট্রায়াঙ্গেল একটা আছে, এখানে বাংলাদেশ আর ইন্ডিয়া একটা বড় ভূমিকা পালন করে। হ্যাঁ, না সেটা নোম্যান্স ল্যান্ড হচ্ছে কি হলো বর্ডার রিজন, যেখানে হচ্ছে কি হলো মানে যেটা হলো নাইদার হলো ইন্ডিয়ার প্রপার্টি না বাংলাদেশ প্রপার্টি, দুই বর্ডারের মাঝখানে কিছু কিছু জায়গায় স্পেস আছে, খালি স্পেস, হ্যাঁ। এটা বাংলা বলে অনেকের প্রান্তরে, হ্যাঁ। ওই প্রান্তরে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে হলো কোনো দেশের সার্বভৌমত্ব নেই, ওই জায়গাটা হচ্ছে কি ডিমিলিটারাইজ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে হচ্ছে গিয়ে একটা স্পেস থাকে আর কি। ধরুন যে পুষার্য হচ্ছে না, এটার মাঝখানে যাতে একটা স্পেস থাকে, এটা ইন্ডিয়া নিজের স্বার্থে বানাইছে মূলত। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আ লট অফ দিস ফ্যাক্টরিজ আর ইন দিস নোম্যান্স ল্যান্ড। ফেন্সিডিলের ফ্যাক্টরি, ইয়াবা ফ্যাক্টরি হচ্ছে গিয়ে নোম্যান্স ল্যান্ডে, ঠিক আছে? এবং ইন্টারেস্টিং বিষয়, ইন্ডিয়া তাদের 100% ফেন্সিডিল প্রোডাকশন করেছে বাংলাদেশের জন্য। ইন্ডিয়াতে একটা বোতলে বিক্রি হয় না, সব হচ্ছে কি হলো আমরা হলো কনজিউমার, তারা কত ভালো আমাদের জন্যই বানাচ্ছে, ঠিক আছে? ইয়াবাও হচ্ছে কি 100% হচ্ছে মহেশখালী আছে, মহেশখালী হচ্ছে এগুলো স্বর্গরাজ্য। ফ্রি ট্রেড করলে লাভ কি হয়? এটা তো লাভ বুঝতে পারতেছেন যে আপনি হচ্ছে ট্যাক্স ফ্রি ট্রানজাকশন করতে পারতেছেন, হ্যাঁ। আর এর পাশাপাশি কয়টা জিনিস হয়, সেটা হচ্ছে লিটারেসি রেট বাড়ে। যেমন আপনাদেরকে বাংলাদেশের ব্যবসা ইতিহাস যখন পড়াশোনা একটা জিনিস বলছিলাম যে প্রচুর মানুষ আমাদের অঞ্চলে পড়ালেখা করতে আসছে,
এডুকেশন সিস্টেমে এমবেডেড হয়ে আসছে। হ্যাঁ, যেমন আমাদের এডুকেশন সিস্টেম শুধুমাত্র এই মাদ্রাসা বা পাঠশালার মধ্যে সীমাবদ্ধ না, 4000 বছর আগে হচ্ছে যে বৌদ্ধদের ছিল ছিল, আর এটা কি বলে বিহার ছিল বিভিন্ন ওই যে ইয়াতে আছে, তারপর কুমিল্লাতে আছে, তারপর বিভিন্ন জায়গায় আছে, এগুলো হচ্ছে ভেরি এনশিয়েন্ট ইউনিভার্সিটিস। সো এই ইউনিভার্সিটিগুলোতে বহু বছর যাবত, হাজার হাজার বছর যাবত বাইরের অঞ্চলের মানুষজন পড়ালেখা করতে আসতেছে, এবং এই অঞ্চলটা চিনতে কীভাবে ট্রেডের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে আসতে দেখছে, যেখানে শিল্প এবং সাহিত্য এবং পড়ালেখার একটা চর্চা আছে, এখান থেকে শেখা যায়। এবং মানুষ সবসময় হচ্ছে যুগে যুগে পড়ালেখার প্রতি একটা ইন্টারেস্ট ছিল, কারণ সবাই দেখছে যে জাতি শিক্ষার পিছনে ঝোঁকে সেই জাতি হচ্ছে ইমপ্রুভ করে খুব দ্রুত। আচ্ছা, এবং লিটারেসির সাথে আরেকটা জিনিসের সরাসরি কানেকশন আছে, যত বেশি লিটারেট হবে একটা রাষ্ট্র তত দ্রুত সেই রাষ্ট্র হচ্ছে দাঁড়ায় যাবে, বুঝছেন? এখন প্রশ্ন হতে পারে বাংলাদেশে এত বেশি মাস্টার্স পিএইচডি ডিগ্রি হোল্ডার, বাংলাদেশ কী করলো, তাই না? এটা আসলে বাংলাদেশের দুর্ভাগ্য, কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ এখন মানে আমাদের এই শুরু থেকে সার্বভৌমত্বের শুরু থেকেই হলো আমাদেরকে অনেক চাপে রাখছে। এর আগে চাকছে পাকিস্তান, এর আগে রাখছে হচ্ছে গিয়ে ব্রিটিশরা। বা এই এক্সটার্নাল ফোর্সেসগুলো না থাকলে আমরা প্রবলি উড হ্যাভ বিন ডিফারেন্ট। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে যে লাইফ এক্সপেক্টেন্সি বাড়ে। লাইফ এক্সপেক্টেন্সি মানে কি? বেঁচে থাকার হার, আপনি কতদিন বাঁচতেছেন। এখনকার কারেন্ট লাইফ এক্সপেক্টেন্সি কত জানেন বাংলাদেশে? কত বছর? মানে 65 to 75 এরকম একটা রেঞ্জ আর কি, বুঝছেন? সো মিনিং দ্যাট আপনাদের সব 20+ হয়ে গেছে না, তাহলে লাইফের 1/3 শেষ আপনাদের, বুঝছেন? সো নেক্সট 2/3 জন্য হচ্ছে 2/3 মধ্যে জাস্ট 1/3 মানে 1/3 আপনি কাজ করতে পারবেন, এরপরে হচ্ছে কি আপনার রেস্ট, বুঝছেন? সো এখন আপনাদের হাসেলের টাইম সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে দুটো কনসেপ্ট নিয়ে লেখা আছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। এই থিওরিগুলো পড়েন, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এফিশিয়েন্টলি হচ্ছে গিয়ে লিস্ট অ্যামাউন্ট অফ রিসোর্স ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট দেওয়া। আপনি চিন্তা করতেছেন একটা ভিডিও দেখলে আপনার মনে থাকে, পড়ালেখা মনে থাকে, হ্যাঁ, তো বলতে পারেন এটা হচ্ছে এফিশিয়েন্ট ওয়ে অফ স্টাডিং ফর ইউ, আচ্ছা। আপনাদের সবার অ্যাটেন্ডেন্স নিয়েছে না? আচ্ছা, কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে লেটস সে একই জিনিস অনেকগুলো দেশ বানায়, বা তুলনামূলকভাবে আপনি হচ্ছে কি মোস্ট এফিশিয়েন্টলি বানাবেন, মানে আপনার প্রোডাকশন কস্ট কম, ওই তুলনায় আপনি হচ্ছে বেশি হায়ার প্রাইস আপনি সেল করতে পারতেছেন, বিকজ আপনার মানে অনেক ভ্যারাইটি আছে, রিসোর্স আছে, সব কিছু। বাংলাদেশের গার্মেন্টসের যে বিজনেস ব্যবসাটা, এটা আসলে 200-300 বছরের পুরোনো, এটা অনেক পুরোনো। আমরা হচ্ছে যুগে যুগে মানুষজনকে, সারা পৃথিবীর মানুষকে কাপড় করতে শিখেছি, বুঝছেন? ফ্যাশনের আমরা এখন যেমন ফ্যাশনের সেন্টার হাব বলা হয় হচ্ছে গিয়ে প্যারিস কিংবা ফ্রান্স, প্যারিস কিংবা ইটালি, মিলান, এই অঞ্চলগুলো, হ্যাঁ, নিউ ইয়র্কের কিছু অংশ, সুইজারল্যান্ডের জিনিভা, এগুলোকে ফ্যাশন হাব বলা হয়। বাট ফ্যাশন অ্যাকচুয়ালি সেন্টার ছিল হচ্ছে একসময় হচ্ছে আমাদের অঞ্চল, বিকজ আমরা কাপড়ই তো বানাতে পারি, অন্য দেশে তো মানুষ কাপড় বানাতে পারতো না, বুঝছেন? সো এটা হচ্ছে কি এক্সাম্পল অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আবার ধরেন হচ্ছে কি চায়নার প্রচুর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, যেমন তারা হচ্ছে কি চিপার রেটে বেটার ইলেকট্রনিক্স বানাতে পারে, রাইট? যত ফোন আছে আপনাদের পকেটে, সবাই, আমি মোটামুটি চোখ বুঝে বলতে পারি 100% অফ দ্য ফোনস আর মেড ইন চায়না। চায়নার বাইরে অন্য কোনো ফোন আছে আপনাদের কারো কাছে? জাপানিজ ফোন আছে কারো কাছে? বাংলাদেশি? আমার তো মেড ইন ইন্ডিয়া।
ওটাও চাইনিজ। আপনার কি কোম্পানি? ওই স্যামসাং। হ্যাঁ, তো মানে অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া, নট মেড। তফাৎ বুঝেন? হ্যাঁ তফাৎ বুঝেন? জি। কারণ কারণ মানে জোড়া লাগানো আর পার্টগুলো সব চায়না থেকে। ইয়েস, ওটা যে চিপসেট কিন্তু ইন্ডিয়া বানায় নেই। হ্যাঁ, সো তো এটা হচ্ছে কি হলো চায়নার অ্যাডভান্টেজ। জাপানের কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে যে জাপান খুব ভালো হচ্ছে গিয়ে মানে টেকনোলজি ডেভেলপমেন্ট করতে পারে, R&D খুব ভালো করতে পারে ইলেকট্রনিক্সের, স্যাটেলাইট টেকনোলজি ওদের ভালো, নিউক্লিয়ার টেকনোলজি ওদের ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? যেটা আপনারা অনেকেই জানেন না হয়তো বা, বিকজ জাপান ওদের ওয়েপন্স টেকনোলজি এতদিন সামনে আনে না, এখন রিসেন্টলি ওদের নিউক্লিয়ার ওয়েপন্স আনা শুরু করছে। সো প্রত্যেকটা দেশেরই বড় বড় যেগুলো ফাইন্যান্সিয়ালি ওয়েল রানিং কোম্পানি, যেমন জার্মানির কম্পারেটিভ অ্যাডভান্টেজ, ও জাপান একটা আছে অটোমোবাইলে ওরা খুব ভালো, অটোমোবাইলস ইজ ভেরি গুড। সিমিলার ওদের কম্পিটিটর হচ্ছে জার্মানি এবং আমেরিকা, ওরা হচ্ছে কি বিভিন্ন ডিফারেন্ট স্টাইলের। জার্মানি হচ্ছে কি হলো স্পোর্টস কার্সে অনেক ভালো, পোর্স, তারপর হচ্ছে কি হলো কী জানি ওই নাম, আর বুগাটি, এগুলো হচ্ছে কি সব হলো ইয়েতে জার্মানিতে তৈরি হয়, ঠিক আছে? তারপরে আমেরিকা হলো হেভি সিসি কার্স অনেক ভালো, বড় ট্রাকসে হচ্ছে কি আমেরিকান গাড়িগুলো অনেক ভালো। সো এক একটা দেশের এক একটা স্পেশালিটি আছে। অ্যাবসোলুট অ্যাডভান্টেজটা হচ্ছে যে এমন একটা ক্যাপাবিলিটি, এমন একটা প্রোডাকশন ক্যাপাবিলিটি অথবা প্রোডাকশন সার্ভিস ক্যাপাবিলিটি যেটা হচ্ছে কি অন্য কোথাও নাই। সো আপনারা একচেটিয়া ব্যবসা করতে পারেন, রাইট? যেমন ধরেন গোল্ড সব দেশে আছে, অল্প কিছু দেশে আছে, ঠিক আছে? এবং বাংলাদেশে কিছু আছে, আপনাদেরকে বলছিলাম বাংলাদেশে এখন এক্সট্রাকশন শুরু হয় না, এবার একসময় হবে। সো যেসব দেশে গোল্ড আছে, যেসব দেশে হচ্ছে কি হলো পেট্রোলিয়াম আছে, তারা হচ্ছে কি তা এগুলো পুরোপুরি একচেটিয়া বলা যায় না, কারণ পেট্রোলিয়াম অনেক দেশে আছে, একটা পার্টিকুলার দেশে নেই। বাট কিছু কিছু জিনিস ধরেন একটা পার্টিকুলার দেশে গেলেই পাওয়া যায়, কিন্তু এটাকে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আমরা বলতে পারি না, কারণ এটা গ্লোবাল ডিমান্ড নেয়। ফর এক্সাম্পল জামদানির শাড়ি হয়তো বা এশিয়া মহাদেশের বাইরে আপনি পাবেন না, তাই না? তাহলে যে গ্রাফিক্স কার্ড তাহলে হইতে পারে একচেটিয়া ব্যবসা কিছু কিছু দেশে একদম। হ্যাঁ, আমেরিকা, হ্যাঁ জিপিইউ বলতে পারেন যে এতদিন মনোপলি করছে, বাট এটাতে লাভ যেটা হচ্ছে কি যে চায়নাকে যখন ওরা সাকসেস দিছে, এরপরে চায়নারা ওরা নিজেরা ডেভেলপ করা শুরু করছে, এবং চায়নাদের যে জিপিইউগুলো বেশ ভালো পারফর্ম করতেছে এই মুহূর্তে, বুঝছেন? বাট হ্যাঁ, এক সময় পর্যন্ত ছিল জিপিইউর জন্য আমেরিকা ছিল বেস্ট, ঠিক আছে? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমেরিকা ডিজাইন করতো, প্রোডাকশন কে করতো জানেন? কোরিয়া করছে, কারণ চায়নার বাইরে, কারণ প্রোডাকশন যদি কেউ চায়নাকে দেয়, চায়না ওটা রেপ্লিকেট করতে লাগবে মানে হাফ আ ডে, ওরা ইয়ে করে ফেলবে। আর যেহেতু কোরিয়া হলো, সাউথ কোরিয়া হচ্ছে আমেরিকান অ্যালাই কান্ট্রি, এর জন্য হচ্ছে ওদেরকে দিয়ে প্রোডাকশন করে। এই কারণে হচ্ছে কি যে ধরনের স্যামসুংয়ের মতো কোম্পানিগুলো দাঁড়াইছে, বিকজ প্রচুর পরিমাণে চিপসেটের R&D ওদের দেশে হয়, বুঝছেন? আচ্ছা, অ্যাবসলিউট অ্যাডভান্টেজের প্রোডাক্টের আমরা অনেক এক্সাম্পল দিতে পারি। একটা সার্ভিসের এক্সাম্পল করতে চিন্তা করে যে ওই সার্ভিসটা একটা পার্টিকুলার দেশ ছাড়া পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। চিন্তা করো, ম্যাডামরা বলেন, ম্যাডাম কম আছে, ম্যাডামের বুদ্ধি বেশি। এমন একটা সার্ভিস যেটা হচ্ছে গিয়ে হলো একটা পার্টিকুলার দেশে যেতে, এরকম অনেক 100টা সার্ভিস আছে, বাট আমি যে কোনো একটা বললেই হবে, ওই দেশেই যাইতে হবে। কাজের হতাশ হয়ে গেছে পুরোপুরি, সব দেশে সব পারে। ব্যাগ হতাশ হয়ে গেছে। হেল্প করে স্যার, হ্যাঁ হ্যাঁ, না কি সার্ভিস? অয়েল সার্ভিস, অয়েল তো প্রোডাক্ট হচ্ছে, অয়েল সার্ভিস কীভাবে হয়? আপনি হচ্ছে কি ঘুষ দেওয়ার কথা বলতেছেন? এই মানুষকে তেল দেওয়ার কথা বলতেছেন? না না, এমন সার্ভিস যেটা হচ্ছে কি হলো মনোপলি, এই যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ একটা রাষ্ট্রের জন্য, পুরো পৃথিবীতে একটা জায়গায় ওই জিনিসটা সম্ভব, আর কোথাও না। যেমন সৌদি আরবে ভেরি গুড, হয়ে গেছে। সেমিকন্ডাক্টর যে বিষয় নিয়ে সিনেমার এই মানে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আমি প্রোডাক্ট করি সার্ভিস। আচ্ছা, হজের এক্সাম্পলটা অ্যাকুরেট, ঠিক আছে? আপনার ওই দেশে যাইতে হবে, ওখানে যেতে হবে। তারপরে হচ্ছে কি আপনাদের যে মানে মানে প্রধান অ্যাডভান্টেজ কেন দেবে না? বিজনেস থাকে একটা, এটা বিজনেসই হইতে হবে বিষয়টা এরকম না, বাট একটা সার্ভিস পাচ্ছেন আপনি, ঠিক আছে? আর হজ তো বিজনেসই,
হজ যাচ্ছে মানুষজনের ওদের রাজস্ব আদায় হচ্ছে না বিশেষ বড়। তখন আপনি হচ্ছে গিয়ে পুরো প্রসেসটা ফ্রি করে দিল, কিন্তু ওখানে যাচ্ছেন আপনি টিকিট কেটে, হ্যাঁ ওই টিকিট কাটছেন কিসে, সৌদি আরব এয়ারলাইন্সে বা কিছু, হ্যাঁ ওখানে ইনকাম হচ্ছে। ওইখানে সারা পৃথিবীর থেকে মানুষ যাচ্ছে, ওখানে ইকোনমিতে স্পেন্ড করতেছে, ওখান থেকে ইনকাম হচ্ছে। ইনকাম আর শেষ আছে, হোটেলগুলো ভাড়া হচ্ছে, ইয়া হচ্ছে, হ্যাঁ বেসিক খরচের যত জিনিসপাতি এগুলো ফ্রি। বাট ওই জিনিস করতে যে আপনার যে অন্যান্য মানুষ যারা আসতেছে তাদের স্পেন্ডিং করতেছে, খাইতে হচ্ছে, তারপর থাকতে হচ্ছে, ট্রান্সপোর্টেশন লাগতেছে, হ্যাঁ আবার শপিং করতেছে অনেকে, বুঝছেন, মনে করেছে যে সৌদি আরবে যে একটা জায়নাজ আনতে পারলে ওই জায়নামাজ দিয়ে বেসতে চলে যেতে হবে আলাদিনের মতো, বুঝছেন, হ্যাঁ আসলে এভাবে কাজ করে না। আচ্ছা সৌদি আরবের একটা এক্সাম্পল, আপনাদের কোনো স্পেশাল স্থান আছে না যে ওই জায়গায় যেতে হবে স্পেশাল? ইন্ডিয়াতে হ্যাঁ এটা জায়গাটার নাম জানি কি বলে দিচ্ছি। অনেকগুলো আছে স্যার। না না একটা আছে সবচেয়ে স্পেশাল আপনাদের ওই যে ইয়াতে, এটা নাম জানি কি, ওই যে খুব মজার পান পাওয়া যায় ওখানে, নামটা জানি কি, বেনারস আই থিঙ্ক, হ্যাঁ বানারস নাকি জানি বলে। স্যার, ওটা না সবচেয়ে বড় নাকি এর থেকে বড় আছে? না স্যার আমার জানার মতে বড় নাই, ওই সবগুলোকে একই ক্যাটাগরিতে ধরা হয়। আচ্ছা বাট একটা ধরুন আরেকটা আছে এখন বর্তমানে অনেক বেশি বেশি ট্রেন্ডিং আছে আয়োধ্যা, যেটা হচ্ছে এটা কই? রাম মন্দির, যেটা বানাই হচ্ছে। আচ্ছা রাম মন্দির, আচ্ছা ওইটা হচ্ছে মানে আমাদের যেমন ধরুন এই এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, যেমন আমাদের কাবাঘর, হ্যাঁ এটা হচ্ছে কি ধরেন পুরো মুসলিম উম্মার জন্য একটা সেন্ট্রাল পয়েন্ট, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট মসজিদ, এরপর হচ্ছে অন্যান্য মসজিদ আছে। সো এরকম এমনি আমার জানার মতে মানে একদম ম্যাডাম আপনি বলেন। অনেক ভিন্ন রকম মানে আর কি। না না মানে সেটা ঠিক সেটা বুঝি, আপনাদের আমার হিন্দু ফ্রেন্ড বহুত আছে, বাট আপনাদের এরকম একটা সেন্ট্রাল কোনো উপাসনালয় নাই, একটা মন্দির নাই যেটা হচ্ছে সবচেয়ে স্পেশাল? মানে সব জায়গায় এক একটা করে সেন্ট্রাল জায়গা আছে, এই জন্য মানে ওইভাবে স্পেসিফিকলি যে এইখানেই যাইতে হবে এরকম না। বাট এই যে তীর্থ করতে যায় যারা, যে মানে ওল্ড হয়ে যায় তারা যে তীর্থযাত্রায় যায়, যেমন সীতাকুণ্ডে যায় বাংলাদেশে, আবার ইন্ডিয়াতেও আছে, এইগুলার মানে যাওয়া লাগে ওখানে। বাট মন্দিরে গেলেই হবে না, এটা তীর্থ স্নান মানে নদীর সাইডে থাকা লাগবে, ওখানে তীর্থ স্নান করে আসে। আচ্ছা ধরুন আরেকটু ইজি করে দিই সার্চটা। ধরুন আমাদের হচ্ছে কি, আমাদের রিলিজিয়ন হচ্ছে কি সরাসরি হলো আমাদের সেন্ট্রাল ফিগার হচ্ছে আল্লাহ, হ্যাঁ আল্লাহকে উপাসনা করে, আপনাদের অনেক দেবদেবী আছে, এরকম সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল আর মোস্ট পাওয়ারফুল দেবতা কি আপনাদের? স্যার মোস্ট পাওয়ারফুল বলতে এখন মানে বর্তমানে এসে মানে যারা একটু থাকে না, একটু বয়স হয়ে যায় বা যারা একটু Senior. প্রথম থেকেই যারা একদম ধার্মিক লাইনে যায়, তারা হচ্ছে কি মেনলি যে কৃষ্ণ, যেটা কৃষ্ণ রাধা কৃষ্ণ তাদেরই প্রার্থনা করে আর কি। আচ্ছা আচ্ছা যেটা ইসকন, যেটা হুম ইসকন যেটা ইসকন করে মন্দির। তারাই ওইটা হচ্ছে কি একদম একদম ছোট থেকে ওরা থাকে না, একদম নিজেদের ওদের বড় ফান্ডিং আছে বাইরের দেশে, রাশিয়াতে অনেক বড় ওদের মানে মন্দির টন্দির আছে, ওরা করছে এখানে গিয়ে, ওইটা প্রথম থেকেই যায়। আর এছাড়া আমাদের ভিন্ন ভিন্ন দেবদেবী তো অনেকে আছে, মনে করেন আমি যেই দেবদেবীকে এরকম ভাবে পুজো করি যে আমি আমার দুর্গা পূজা যে পাই, আমার বাড়িতে দুর্গা মন্দির নেই, আমার বাড়ি কালী মন্দির আছে, আমরা কালী পূজা করি, রাধাকৃষ্ণ প্রার্থনা করি এরকম। আমার নানা বাড়িতে আবার দুর্গা মন্দির আছে, তারা আবার ওইটার মানে পুরোভাবে ওইটারই প্রার্থনা করে, এই জন্য সবার আর কি মানে ভিন্ন ভিন্ন আর কি। তাহলে মানে আচ্ছা ঠিক আছে, আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেলাম, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ পেলাম। অ্যাবসলিউট অ্যাডভান্টেজের আরেকটা এক্সাম্পল দিই, লেটস সে আপনার স্টেম সেল সার্জারি, এটা নাম শুনছেন? এটা এক ধরনের সার্জারি যেখানে হচ্ছে কি আপনার ডিএনএ, যে ডিএনএ আছে না সেলের ভিতর থেকে, এই ডিএনএটাকে আপনি হচ্ছে কি এডিট করতে পারবেন। স্যার আসবে না, রেকর্ড হচ্ছে। ডিএনএ এডিট করে ধরেন হচ্ছে কি আপনার ফ্যামিলির অনেকের মানুষের ডায়াবেটিস হচ্ছে, সো আপনি যদি চান আপনার ফিউচার জেনারেশনের ডায়াবেটিস হবে না, ওই সার্জারির মাধ্যমে এই ডিএনএ মডিফিকেশন করে আছে পরের জেনারেশন থেকে এটা কারেকশন করে ফেলতে পারবো, তার ভিতরে হচ্ছে কি ওই ডায়াবেটিস হওয়ার যে টেন্ডেন্সিটা ওটা চলে যাবে, ঠিক আছে? এটা হলো স্টেম সেল। আর স্টেম সেল ট্রিটমেন্টের পায়োনিয়ার হচ্ছে কি জাপান, ঠিক আছে? সো আপনার যদি ওই সার্ভিসটা নিতে হয়, ওইরকম মডিফিকেশন করতে হয়, কোথায় যেতে হবে? শুধুমাত্র জাপানে। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ স্টেম সেল মানে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। জাপানের আরও বেশ কিছু ট্রিটমেন্ট আছে, চায়নার এরকম কিছু ট্রিটমেন্ট আছে, ওরকম ওটা যেরকম স্পেশাল, সেটা হচ্ছে আকুপাংচার, নাম শুনছেন? আকুপাংচারের খুব পিকুলিয়ার, আপনার শরীরের মধ্যে সুই ঢুকায় দেয়, একদম ডাইরেক্ট সুই ঢুকায় দেয় বিভিন্ন নার্ভ এন্ডে, ঠিক আছে? কিন্তু রিয়েল আকুপাংচার যদি করতে হয় এটা আপনাকে চায়নাতেই যেতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এটা একটা ট্রিটমেন্টের মাধ্যম। এটা আমি নিজে আমি দেখছি, আমি চায়না গেছিলাম, আমি চোখের সামনে দেখছি, বা এটা আসলে উপকারিতা কি এটা আমি আসলে জানি না। কেন করে এটা
আই এম নট অ্যান এক্সপার্ট ইন মেডিকেল সায়েন্স, আমি বলতে পারবো, বাট এক্সাম্পল অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বলতে পারেন, ঠিক আছে। তারপর ধর ইন্ডিয়া যেটা আছে আয়ুর্বেদিক চিকিৎসার একটা গ্লোবাল হাব হচ্ছে ইন্ডিয়া। আজকে থেকে এটা অ্যাটলিস্ট 5 থেকে 7,000 বছরের পুরনো এই টেকনোলজি, ভেষজ চিকিৎসা আর কি, বুঝছেন। এই যে কবিরাজ যেটা, হ্যাঁ, কবিরাজের এখনকার কবিরাজ আর তখনকার কবিরাজ খুব তফাৎ। ওই সময় কবিরাজ হচ্ছে কি ধরনের হার্ট সার্জারি পর্যন্ত করে করতে পারতো, বুঝছেন। আর বিভিন্ন এমন সব ট্রিটমেন্ট দিত যে ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে কি আপনার মানে ক্যান্সার টাইপের রোগ টোগ সারাই ফেলতে পারতো। সেই নলেজগুলো লস্ট, প্র্যাকটিসে নাই, হ্যাঁ। বাট এটা ছিল একটা খুব বড় সড়ো একটা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে আসতো এই ট্রিটমেন্ট নেওয়ার জন্য। একজন আছে তো এখন একটা মহিলা, তাই হ্যাঁ, তাকে মানে পদ্মভূষণ কিছু একটা দিছিল, মানে ক্যান্সারের যে লাস্ট স্টেজে বা টিউমারের লাস্ট স্টেজে গিয়েও সে কিছু একটা করছে, মানে সে মেডিকেল পড়া স্টুডেন্ট কিন্তু ত্রিপুরার ওদিকে গেছে, সে সুস্থ হয়ে গেছে। সে কি কোনো মেডিসিন দেয় নাকি আধ্যাত্মিক চিকিৎসা করে? মেডিসিন দেয়, আচ্ছা আচ্ছা, নিজের বানানো, তার বাপ দাদা নাকি সেরকম মেডিসিন বানায় আসছে, সবটা কিন্তু সে পাওয়া। এমবিবিএস করা ডাক্তার, দেখে বুঝাবে মনে হয় গ্রামের একটা মহিলা। গ্রেট, থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। মানে আলটিমেটলি আসলে মানে ইন আওয়ার রিলিজিয়ান আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রত্যেকটা নলেজ আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক আছে। সে যাই হোক, রিলিজিয়াস নলেজ হোক আর হচ্ছে কি রকেট সায়েন্স হোক, হ্যাঁ, মানুষের মাথায় যে চিন্তাধারা এটা শেপ করে দেয় আল্লাহ, বুঝছেন। সো মানে রোগ তো দিছে আল্লাহ, সলিউশন আল্লাহর পক্ষ থেকে আসে। সো এটা ইম্পসিবল কিছু না। আমি এরকম আমার নিজের লাইফে দেখছি যে ইয়াতে পাথর ছিল, কিডনিতে পাথর ছিল, একটা ওষুধ খাওয়ার পর ওই পাথর হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে, আর আমার মার হয়েছে হোমিওপ্যাথিক, বুঝছেন। তো হোমিওপ্যাথিকে তখন আমি বিশ্বাস করতাম না, এখনও বিশ্বাস করি না। আবার ওই পার্টিকুলার ওষুধটা কাজ করছে, আমার খাই আমার কোনোদিনও হোমিওপ্যাথিকে কোনো কিছু সারে নেই, বাট ওই পার্টিকুলার ওষুধটা কাজ করছে। আচ্ছা, এই 3টা টার্ম একটু পড়েন। এর মাঝখানে কিছু স্লাইড আমি ইয়া করে যাচ্ছি, এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা, এই টার্ম এগুলো আমরা ব্যাক করবো, বাট হচ্ছে কি আগে টেকনিক্যাল জিনিসগুলো করে ফেলি। যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো একটু লিখে রাখেন, এগুলোর উপরেই হচ্ছে এক্সাম হবে সামনে। আচ্ছা, আপনারা ইয়া পড়ছেন না, অ্যাকাউন্টিং পড়ছেন আপনারা সবাই, কমার্সের ছাত্র না সবাই? আপনারা ওই যে ব্যালেন্স শিট পড়ছেন? ডেবিট ক্রেডিট পড়ছেন না? জি স্যার। সিমিলারলি এখানে ব্যালেন্স কত বলেন তো? 50 বিলিয়ন আর 30 বিলিয়ন ডলার। বিলিয়ন ব্যালেন্স কত? 20। এটা কিন্তু 4 10 একটা রাষ্ট্রে কি পরিমাণ টাকা স্পেন্ড হচ্ছে ইম্পোর্টে আর কত টাকা আয় হচ্ছে এক্সপোর্ট করে, এটার যে কম্পারিজন টেবলটা এটাকে ব্যালেন্স অফ ট্রেড বলতে, ঠিক আছে। সো এখানে দুটো সিচুয়েশন হতে পারে একটা রাষ্ট্রে। একটা হচ্ছে গিয়ে যে যখন আপনার রপ্তানি হচ্ছে গিয়ে হলো আমদানির থেকে বেশি হয়েছে, মানে এক্সপোর্ট বেশি হয়েছে ইম্পোর্টের থেকে, তখন তার মানে আপনার টাকা পয়সা খরচ করে কিছু টাকা পয়সা রয়ে গেছে, রাইট? সো এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ট্রেড সারপ্লাস। আর যখন হচ্ছে কি এটার বিপরীত হয়, তার মানে হচ্ছে কি আপনি যা এক্সপোর্ট করছেন
তার থেকে বেশি আপনি ইম্পোর্ট করছেন, সেটা হচ্ছে হয় ট্রেড ডেফিসিট। ঠিক আছে, এই পার্টিকুলার সিচুয়েশন আমরা কি আছে, সারপ্লাস আছে, ডেফিসিট আছে, বলুন তো? সারপ্লাস, ভেরি গুড। তার মানে কি পকেটের টাকা আছে। আমি সিম্পল ভাবে বুঝাই দিই। ধর হচ্ছে ঈদের সালামি কনসেপ্ট তো বুঝেন আপনারা সবাই, তাই না? সালামি বুঝেন না? আচ্ছা, ধরেন হচ্ছে আপনি হলো পার্টিকুলার ঈদে আপনি এতদিন হচ্ছে কি সালামি পেয়ে আসছেন, প্রচুর সালামি পাইছেন, আপনার অ্যাভারেজে হচ্ছে ব্যালেন্স থাকতে হচ্ছে কি 10,000 12,000 টাকা। এখন এই পার্টিকুলার ঈদে একটা বিপদ আছে। বিপদ আছে কি? ছোটদের দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, মারাত্মক বিপদ। এখন একদিকে হচ্ছে ছোটরা চাওয়া শুরু করছে আপনার কাছে, শুধু ছোট না, কাজে কাজে না, এলাকার ছোট ভাইটাই আছে, এরা আপনার কাছে চাঁদা চায়, সালামি চায়। এটা তো গেছে, প্লাস যেহেতু আপনি একটু সিনিয়র হয়ে গেছেন, আপনাকে কেউ ওইভাবে সালামি দিচ্ছে না, বুঝছেন? একে হচ্ছে আয় কমে গেছে, মানে হচ্ছে আপনার হলো এক্সপোর্ট কম, হ্যাঁ, আর অন্যদিকে হলো খরচা বেশি, মানে হচ্ছে ইম্পোর্ট বেশি হচ্ছে, বুঝছেন? সো দিন শেষে দেখা গেলো আপনি আয় করছেন হচ্ছে গিয়ে 5,000 টাকা, কিন্তু ব্যয় হয়ে গেছে হচ্ছে গিয়ে 6,000 টাকা। তাহলে আপনি কিসে আছেন? ডেফিসিট। হ্যাঁ, ডেফিসিট। কিন্তু এই জিনিসটাই ধরুন হচ্ছে কি কোন একটা ভালো ঈদ গেল, দেখছে সামনে রমজান ঈদে হচ্ছে কি আপনার কিছু বিদেশি মাছ আছে দেশে আসলো, তারা কিছু ইউরো পাউন্ড দিল, আপনার পাইলেন হচ্ছে কি ধরুন 12,000 টাকা, স্পেন্ড করলেন 6,000 টাকা। সিচুয়েশনটা কি হলো? তো সিমিলারলি যখন আমরা এক্সপোর্ট করি তখন বৈদেশিক মুদ্রা ঢোকে না বের হয়? ঢোকে। ইম্পোর্ট করলে বৈদেশিক মুদ্রা ঢোকে না বের হয়? বের হয়ে যায়। সো এই দুটো ট্রানজ্যাকশনের পর যদি কিছু রয়ে যায় তাহলে আমরা বলবো যে ট্রেড সারপ্লাস আছে, যদি কিছু মানে নেগেটিভে থাকে তাহলে আমরা বলবো যে ডেফিসিট। ঠিক আছে, আচ্ছা, এইটা হলো ব্যালেন্স অফ ট্রেড। এবং এই টাকা পয়সার হিসাবটা যখন টাকা পয়সার হিসাবটা যখন আমরা কাগজে কলমে দেখাই, এটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্টস। ঠিক আছে, কত টাকা ব্যয় আয় হচ্ছে ব্যয় হয়েছে, এটার সাথে ব্যালেন্স অফ পেমেন্টসের তফাৎ কোথায়? মূলত তফাৎ হচ্ছে যে যেই জিনিসটা আমি বিক্রি করে ফেলছি, যতক্ষণ না পর্যন্ত আমি টাকাটা রিসিভ করতেছি ওটা পেমেন্ট হবে না, বা রিসিভেবল আছে, পেইড হবে না বা রিসিভড হবে না, বুঝছেন? রিসিভড আর রিসিভেবল তফাৎ বুঝেন? একটা পেয়ে গেছেন আর একটা হচ্ছে প্রাপ্য। আপনার বন্ধু আপনার কাছ থেকে 500 টাকা ধার নিছে, আপনার কাছে রিসিভেবল আছে হচ্ছে 500 টাকা, ঠিক আছে? আর আপনার বন্ধু 500 টাকা রিসিভড, বুঝছে না? সো যেই শিটটা হচ্ছে কি আপনার পুরো সেটেল হওয়া অ্যামাউন্টগুলো দেখে, সেটাকে ব্যালেন্স অফ পেমেন্টস বলে। যে এই টাকাগুলো ব্যয় হয়ে গেছে, এই টাকাগুলো ইয়ে হয়ে গেছে। ধরুন আপনি 200 বিলিয়নের এক্সপোর্ট করছেন, কিন্তু 200 বিলিয়নে হচ্ছে কি আপনার টাকা পয়সা ঢোকে নাই, তাহলে আপনি পেমেন্টস দেখাতে পারবেন না, কারণ আপনার রিসিভ হয় না, এটা রিসিভেবল আছে। যখন আপনি ফুল টাকাটা পেয়ে গেছেন তখন হচ্ছে কি আপনি দেখাতে পারবেন এখানে, ঠিক আছে? আচ্ছা, আনফেভারেবল ব্যালেন্সটা কি? যখন হচ্ছে গিয়ে আপনার যত টাকা ঢুকতেছে তার থেকে টাকা বেশি বেড়ে যাচ্ছে, তার মানে ওই যে বেশি হচ্ছে, ইম্পোর্ট বেশি হচ্ছে। ফেভারেবল ব্যালেন্স হচ্ছে যে যখন হচ্ছে এক্সপোর্ট বেশি হচ্ছে। এই দুটোর উপর ভিত্তি করে বলেন যে বাংলাদেশ ডেফিসিটে আছে না সারপ্লাস আছে, ফেভারেবল আছে না আনফেভারেবল আছে, চিন্তা করে বলেন। ডেফিসিট আছে, ফেভারেবল আনফেভারেবল? আনফেভারেবল, ভেরি গুড। আচ্ছা, আজকের জন্য ফাইনাল কনসেপ্ট ডাম্পিং, এটা পরে আমি বুঝাই দিচ্ছি। ডাম্পিং হচ্ছে মূলত আপনি যে জিনিস আপনার রাষ্ট্রে যে টাকায় প্রডিউস করতে পারেন তার থেকে কম টাকায় হচ্ছে গিয়ে বাইরের দেশে সেল করা। আচ্ছা, এটা কোন সময় করতে পারে মানুষ? কোন সময় করে? পাগল অনেক আছে, হ্যাঁ, অনেক আছে আমার কাছে। তা ঠিক আছে, অনেক থাকবে, তারপর আমি কেন আমি সস্তা সেল করবো? কি সুবিধা?
আছে স্যার কিছু কূটনীতিক না নামও হয় না, শুধু ফর এক্সাম্পল সবাই জানে যে মার্সিডিজ ভালো গাড়ি বানায়, ঠিক আছে, কিন্তু যেই দিন মার্সিডিজ কোনো দেশে যায় ওদের দাবিগুলো মানে টয়োটার প্রাইসে বা হচ্ছে কি হলো চাইনিজ গাড়িগুলো প্রাইসে বিক্রি করা শুরু করবে, ওই দিনই মার্সিডিজের মার্কেট ভ্যালু শেষ। তখন আর মানুষজন মার্সিডিজকে লাক্সারি কার হিসেবে কনসিডারই করবে না, বুঝছে না? তাহলে এটার জন্য মার্সিডিজের এই মুভটা মার্সিডিজ করলে এটা তাদের জন্য সুইসাইডাল মুভ হবে না? আচ্ছা, সো সিমিলারলি এটা আসলে কোনো র্যাশনাল কাজে এটা ইউজ করা হয়, এটা হচ্ছে কি মূলত ইউজ করা হয় অ্যাজ আ পলিটিক্যাল টুল। একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবেন। 1980s জাপানের সাথে আমেরিকার একটা কোল্ড ওয়ার চলতেছে, স্নায়ুযুদ্ধ। কীভাবে দুজনই হচ্ছে গিয়ে কম্পিট করতেছে ইলেকট্রনিক্সের ওয়ার্ল্ডে ভালো করার জন্য, টপ ম্যানুফ্যাকচারার হওয়ার জন্য, আর বিভিন্ন পলিটিক্যাল ঝামেলা চলতেছে। এরা 20 বছর আগে ওরা হচ্ছে কি হিরোশিমায় বম্বিং ফেলছে, আমেরিকা বম্বিং করে হিরোশিমা নাগাসাকি গিয়ে ধ্বংস করে দিচ্ছে, ওদের টেকনোলজির হাব ছিল এটা। হ্যাঁ, তো জাপান চেষ্টা করতেছে মারাত্মক একটা কামব্যাক দেওয়ার, আর আমেরিকা চেষ্টা করতেছে যে সারা পৃথিবীর আধিপত্য একজনই রাখবে, অন্য কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না। আমেরিকা একটা মারাত্মক একটা অপারেশন করলো, সিআইএ চেনেন তো, রাইট? সেন্ট্রাল ইন্টেলিজেন্স অথরিটি এজেন্সি, সরি। সো সিআইএকে দিয়ে একটা করালো, রাশিয়া থেকে 2টা জাহাজ কেনালো। জাহাজ কিনে ওরা যে জিনিসটা করলো যে এটা হচ্ছে কি ট্যাঙ্কার ছিল, ট্যাঙ্কার হলো মূলত তেলবাহী জাহাজ, অনেক বড় হয়, একটা ছোটোখাটো শহরের মতো হয়। ওই যে পিছনে বনারি যে দেখতে পাচ্ছেন ওর থেকে বড় হয়, বনারি যে সাইজ এর থেকে বড় জাহাজ আছে, বুঝছেন? তো এই জাহাজগুলো ওরা রাশিয়ার থেকে নিয়ে আসতে হচ্ছে কি হলো থার্ড কান্ট্রিতে নিয়ে এসে পুরো সব কিছু খুলে ক্লিন করে ওটাকে সাফ করছে। সাফ করে ওই জাহাজগুলো সিক্রেটলি হচ্ছে গিয়ে হলো ওই পোর্ট, ওগুলো হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে হচ্ছে গিয়ে ওখানে ওরা মিট করাইছে। সিঙ্গাপুরে হচ্ছে গিয়ে আবার অন্য জাহাজ দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স পাঠাইছে। অ্যাপল কম্পিউটার আগে হচ্ছে ডেস্কটপ বানাতো, ঠিক আছে, ওই সময় শুধু ডেস্কটপ কম্পিউটার বানাতো না, পুরো জাহাজ বোঝাই করছে হচ্ছে অ্যাপল কম্পিউটার দিয়ে। বোঝাই করে ওরা হচ্ছে রাতারাতি পাঠিয়ে দিচ্ছে হচ্ছে জাপানে। সবাই জানতেছে রাশিয়া থেকে শিপমেন্ট আসতেছে, বাট এটা অ্যাকচুয়ালি এটা বিভিন্ন দেশ ঘুরায় আমেরিকায় পাঠাচ্ছে। ইন দ্য মিন টাইম সিআইএ আরেকটা টিম রাশিয়ান সেজে ওরা হচ্ছে জাপানের লোকাল মার্কেটের সাথে যোগাযোগ করে বলে যে যারা যে আমাদের দোকান মালিক সমিতি আছে না, ওদের এরকম বিভিন্ন সমিতি আছে, ইলেকট্রনিক্স মালিক দোকান মালিক সমিতি, ওদের সাথে কমিউনিকেট করে বলে যে তোমাদেরকে আমরা এরকম হাই কোয়ালিটি কিছু ইলেকট্রনিক্স নিয়ে আসতেছি, কম্পিউটার্স, তোমরা সুলভ মূল্যে কিনে বিক্রি করতে পারবা, এবং তোমাদের কয়েকটা অ্যাডভান্টেজ দেবো। এর মধ্যে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তোমাদেরকে ইনিশিয়ালি কোনো টাকা দিতে হবে না, তোমরা দোকানে রাখবা, দোকানে রেখে বেচে যেই সেলস কমিশন সেটা আমাদেরকে ফেরত দিতে হবে, ঠিক আছে? তো বলছে চমৎকার, কোন দেশি প্রোডাক্ট? বলে যে আমরাও জানি না, বিদেশি প্রোডাক্ট বলতে পারি, ইউরোপিয়ান কোনো একটা প্রোডাক্ট হবে, বেশ ভালো। তোমরা কম্পিউটার, এবং জাপানের সময় খুব বড় একটা কম্পিউটারের বাজার ছিল, পার্সোনাল কম্পিউটারে। তখন হচ্ছে কি ডেস্কটপ পিসি মাত্র পপুলার হচ্ছে পৃথিবীতে, বুঝছেন? তো ইউজুয়ালি ওই সময়কার একটা ডেস্কটপ পিসির দাম 2000 থেকে $15,000 পর্যন্ত হতো, বুঝছেন? অ্যাভারেজ প্রাইস, অনেক এক্সপেন্সিভ। ওই সময় ওরা অ্যাপল কম্পিউটারগুলো প্রাইসিং সেট করলো হচ্ছে কি হলো অ্যারাউন্ড $500 থেকে $600, উইচ ওয়াজ ভেরি চিপ কম্পেয়ার টু হোয়াট ওয়াজ দ্য রিয়েল মার্কেট। তো এখন জাপানিদের মধ্যে একটা ট্রেন্ড ছিল যে ওরা সবাই হচ্ছে তখন জাপানের মানে খুব ডিভাস্টেটিং সময় থেকে জাপান হচ্ছে সামনের দিকে আগাচ্ছে। তো জাপানিদের মধ্যে ওদের একটা এরকম দেশাত্মবোধ ছিল যে তারা সবসময় মেড ইন জাপান প্রোডাক্ট কেনার চেষ্টা করতেছিল। হ্যাঁ, এর মধ্যেও একটা সার্টেন গ্রুপ ছিল যারা হচ্ছে জেনজি টাইপ আপনাদের মধ্যে, যারা হচ্ছে ডিফারেন্ট হতে চায়। তো তারা দেখলো যে একটা পার্টিকুলার ক্রিসমাসে পুরো মার্কেটে বিদেশি পণ্যে সয়লাভ হয়ে গেছে আমেরিকান কম্পিউটার্স, এবং ওটা মোটামুটি সস্তায় কেনা যাচ্ছে। স্টুডেন্টদেরকে এটা আকৃষ্ট করছিল, স্টুডেন্টরা কেনা শুরু করলো ধুমায়। এবং জাপানিজদের মধ্যে আরেকটা কালচার হচ্ছে যে ওরা হলো কোনো ইলেকট্রনিক্স কিনে ওরা ব্যবহার করে খুলে দেখতো পার্ট বাই পার্ট, ইলেকট্রনিক্সগুলো খুলে হচ্ছে, কম্পিউটারগুলো খুলছে, দেখে ভিতরে চিপসেটটা অনেক সুন্দর। কোনো জাপানিজ কম্পিউটারের ভিতরে চিপের ডিজাইন এত সুন্দর হয় না, এটা তো চিপ মানে ভেতরেও কাজ করছে। তারপর কম্পিউটার অন করছে, দেখছে যে ইউজার ইন্টারফেস অনেক সুন্দর, অ্যাপেলের ইউজ করা শুরু করলো খুব দ্রুত। প্রথমে হচ্ছে কি ইয়াং জেনারেশন, তারপর তাদের একটু সিনিয়র জেনারেশন, তারপর তাদের সিনিয়র জেনারেশন, এরকম করে মোটামুটি জাপানের একটা বড় সংখ্যক মানুষ আমেরিকান কম্পিউটারে অভ্যস্ত হয়ে গেল একটা সিজনের মধ্যে, ঠিক আছে? এটা করে আমেরিকার কী লাভ হয়েছে এটাতে আসতেছি। এটা করার পর আমেরিকা মূলত দুইটা জিনিস পাইল। ওই
সিজন যাওয়ার পর যে যারা হচ্ছে কি যেসব মালিকরা ওই কম্পিউটার লিখেছিল তারা বলে আমাদের আরও বাজারের বহুত চাহিদা আমরা কেনা শুরু করবো। যখন হচ্ছে কি জাপানের মার্কেটে আমেরিকান পণ্য বিক্রি হচ্ছে তখন ওদের নিজেদের পণ্যগুলো কই যাচ্ছে, অবিকৃত রয়ে যাচ্ছে, সেল হচ্ছে না, বিকজ জাপান প্রিডমিনেন্টলি তাদের নিজস্ব মার্কেটের জন্য প্রডিউস করতেছে, ঠিক আছে, ডোমেস্টিক মার্কেটের জন্য প্রডিউস করতেছে। এখন যেহেতু প্রডিউস করতে পারছে না কারণ ওদের ডিমান্ড কমে গেছে, আস্তে 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 অনেকগুলো কোম্পানি বন্ধ হয়েছে। আপনারা কয়েকটা কোম্পানির নাম বলি দিবে যে অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। নিপন একটা কোম্পানি টিভি বানাতো, হ্যাঁ, তারপর হচ্ছে কি নেক্সট জাপানিজ কম্পিউটার্স, তারপর হচ্ছে কি ভাইও ল্যাপটপ, নাম শুনছেন? সনি ভাইও জি 100 জি, জি, ভালো জি, ল্যাপটপ বানায়। দেখছি VOY একসাথে হ্যাঁ, একসাথে লেখা আছে। সো ভাই এরকম বেশ কিছু কোম্পানি মানে ম্যাসিভ আকারে ধস নামে। এই ধসের থেকে ওদের বেরোতে প্রায় অলমোস্ট 20 বছর সময় আসলো। আমেরিকা করলো কি এই প্রক্রিয়ার মাধ্যমে, সিআই অপারেশনের মাধ্যমে পুরো একটা শিল্প খাতকে ওরা ধসায় দিল, ঠিক আছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অ্যান্ড ইন্টেন্ট অফ ডাম্পিং, কেন করা হয় এবং কীভাবে করা হয়, ঠিক আছে। এইখানে টাকা পয়সা বানানোটা এক্সাম না, টার্গেট না, মূল টার্গেট হচ্ছে কি ওদেরকে একটা পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করা। আমেরিকায় প্রেশার ক্রিয়েট করতে যে একটা শিল্প খাতকে ধ্বংস করে দিচ্ছে, বুঝছেন, এবং এটা থেকে রিকভারি করতে প্রায় ওদের অলমোস্ট একটা লং সময় 2000 সালের পরের থেকে ওরা হচ্ছে রিকভারি করা শুরু করছে আস্তে আস্তে, এবং এখনও ফুলি রিকভার হয়নি, বুঝছেন। এখন ওই মার্কেটটা হচ্ছে কি চায়না নিয়ে নিয়েছে, এবং চায়না এখন যে পর্যায়ে আছে ওই সময় হচ্ছে কি জাপানের পর্যায়ে ছিল। সব ধরনের ইলেকট্রনিক্স পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির ইলেকট্রনিক্স সস্তায়। ওই পুরো মার্কেটটা হচ্ছে চায়না দখল করে ফেলছে, বুঝছেন। আচ্ছা, ডাম্পিং আলোচনা শেষ, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। নেক্সট ক্লাস হচ্ছে কি আমরা একটা রিভিউ করে আমরা কুইজ নিয়ে ফেলবো ইনশাল্লাহ।